সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে বলছেন আইন উপদেষ্টা। দেশের 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান। জানাবো আলেমদের হত্যা নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার দাবি। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না বলছেন নূর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালমান এফ রহমান ও আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সন্ধ্যায় তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালত এ আদেশ দেন। গতকাল রাজধানীর সদরঘাট থেকে আইন শৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করে। এরপর রাতেই তাদের ডিএমপি ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্য নিশ্চিত করেছে। ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসান জানিয়েছেন, ঢাকা নিউ মার্কেটের থানায় করা একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এসব হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে ওই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর মূলত মন্ত্রিপরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে যান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে বলছে আইন উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ছাত্র জনতার আন্দোলন ঘিরে 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর জন্য নির্দেশদাতা হিসেবে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হতে পারে। আসিফ নজরুল জানান, ছাত্র জনতার আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি বলেন, গত 1 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলন সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে। তিনি বলেন, গণহত্যা ও গুলিবর্ষণ এসব ঘটনার জন্য কিছু মামলা হয়েছে। রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন, মানবাধিকার সংগঠন, জনগণের বিভিন্ন গোষ্ঠী প্রশ্ন করেছে, এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার করার সুযোগ আছে কিনা। তারা সেটি খতিয়ে দেখেছেন। তাতে তারা দেখেছেন, এই আইনের অধীনে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা আদেশ দিয়েছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব। আইন উপদেষ্টা বলেন, সাবেক সরকারের সরকার প্রধান সহ অন্য যারা জড়িত থাকার অভিযোগ রয়েছে, যাদের আদেশ নির্দেশ থাকার অভিযোগ রয়েছে, আমরা পত্রপত্রিকায় কিছু মন্ত্রীর নাম দেখেছি। আমরা এখানে কোনো ছাড় দেব না। আমরা বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী সহ অন্যদের যদি কমান্ড রেসপন্সিবিলিটি থাকে, আমরা সেটা পর্যন্ত খতিয়ে দেখব। আলেমদের হত্যা নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার দাবি। আলেমদের উপর হত্যাযজ্ঞ নির্যাতনে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। এক বিবৃতিতে তারা বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের জোর দাবি, স্বৈরাচার হাসিনা শাসনামলে আলেমদের উপর যারা হত্যাকাণ্ড চালিয়েছিল এবং যারা প্রতিবাদী আলেমদের মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করেছে, তাদের প্রত্যেকে অতি সত্বর গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। বিবৃতিতে আরো জানায়, গণহত্যাকারী ও ফ্যাসিস্ট হাসিনার হত্যাকাণ্ড, জুলুম নির্যাতনকে যেসব বুদ্ধিজীবী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সমর্থন জুগিয়েছিল, তাদেরও প্রমাণ সাপেক্ষে বিচারের মুখোমুখি করতে হবে। তারা বলেন, আমরা 2013 সালের 5ই মে হেফাজতের গণজমায়েতের উপর নৃশংস হত্যাকাণ্ড, 2021 সালের মোদী বিরোধী বিক্ষোভে পুলিশি হত্যাযজ্ঞ এবং এবছরের জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। শীঘ্রই আমরা চিহ্নিত খুনি ও খুনের নির্দেশদাতাদের বিরুদ্ধে মামলা সম্পন্ন করব ইনশাআল্লাহ। হেফাজত নেতারা আরো বলেন, এতটা বছর আমাদের উপর খুনি হাসিনা সরকার ভয়াবহ রাষ্ট্র নির্যাতন ও দমনপীড়ন জারি রেখেছিল। আলেমদের মধ্যে ষড়যন্ত্রমূলক বিভক্তি তৈরি করে বলপূর্বক মাদ্রাসা বন্ধের হুমকি দিয়ে এবং নানাভাবে আলেমদের সম্মানহানি করে তাদের দমিয়ে রাখার সব রকম চেষ্টাই তারা করেছিল, কিন্তু খুনি ফ্যাসিস্টের জালিমদের শেষ রক্ষা হয়নি। নজিরবিহীন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন ঘটল। আমরা আল্লাহ পাকের শুকর আদায় করছি যে তিনি আমাদের নতুন স্বাধীনতা দান করেছেন এবং খুনিদের বিচারের সুযোগ করে দিয়েছেন। আমরা সব শহীদকে স্মরণপূর্বক তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশের 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিতে ভারতের প্রতি জয়ের আহ্বান।
দেশের শিক্ষার্থীদের আন্দোলন সামলানোর ক্ষেত্রেও কিছু ভুল হয়েছে বলে স্বীকার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, একেবারে আন্দোলনের শুরু থেকে বিক্ষোভকারীদের সাথে সম্পৃক্ত হয়ে সরকারের আলোচনা করা এবং কোটার বিরুদ্ধে কথা বলা উচিত ছিল। ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেছেন জয়। শেখ হাসিনার সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি বিশ্বাস করি আমাদের সরকারের কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের ওপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরুতেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কোটা কমানোর বিষয়ে আমাদের সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল। আদালত ভুল করেছে এবং আমরা কোটা চাই না বলে আমি সবাইকে আশ্বস্ত করার সুপারিশ করেছিলাম, কিন্তু আমাদের সরকার সেটা শোনেনি এবং বিচার ব্যবস্থা বিষয়টি সামলাবে বলে প্রত্যাশা করেছিল। বিক্ষোভ মোকাবিলায় সরকারের ভুল স্বীকার করলেও সজীব ওয়াজেদ জয় বলেছেন, তিনি বিশ্বাস করেন এই বিক্ষোভ সহিংস হয়ে ওঠার পেছনে একটি বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত ছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একটি বিদেশি গোয়েন্দা সংস্থার পেছনে জড়িত ছিল, কারণ 15ই জুলাই থেকে অনেক আন্দোলনকারী আগ্নেয়াস্ত্রে সজ্জিত ছিল। গত 15 বছর আমাদের জঙ্গিবাদের সফল নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাওয়া খুবই কঠিন। কেবল একটি বিদেশি গোয়েন্দা সংস্থাই দেশে আগ্নেয়াস্ত্র পাচার ও বিক্ষোভকারীদের সরবরাহ করতে পারে। 5ই আগস্ট বাংলাদেশ থেকে তার মায়ের চলে যাওয়া 24 ঘন্টার ঘটনার বর্ণনা দিয়ে জয় বলেন, এমনকি পরিস্থিতি এত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তা একদিন আগেও তিনি বা তার মা কেউই ভাবেননি। ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, তার দেশ ছাড়ার কোনো ইচ্ছা ছিল না। তিনি পদত্যাগ করতে যাচ্ছিলেন, রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং জনগণের উদ্দেশ্যে দেওয়া বিবৃতিতে এই ঘোষণা দেবেন। আমি বিশ্বাস করি তিনি বিবৃতিটির খসড়া তৈরি করেছিলেন এবং সাক্ষাৎকার রেকর্ড করার প্রস্তুতি নিচ্ছিলেন। সবকিছু পরিকল্পিত ছিল। তিনি রেকর্ডিং শুরু করতে যাচ্ছিলেন এমন সময় বিশেষ নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলেন, ম্যাম সময় নেই, আমাদের এখনই যেতে হবে। শেখ হাসিনা দেশ না ছাড়ার বিষয়ে অনড় ছিলেন, কিন্তু তিনি তাকে রাজি করাতে সক্ষম হয়েছেন জানিয়ে জয় বলেন, বিশেষ নিরাপত্তা বাহিনী তাকে সামরিক বিমান ঘাঁটির একটি নিরাপদ স্থানে নিয়ে যায়। তারা সেখানে একটি হেলিকপ্টার প্রস্তুত করে রেখেছিল, কিন্তু তিনি যেতে চাননি। সেই সময় আমার খালা আমাকে টেলিফোন করেন। আমি তার মাকে বোঝালাম যে না, তোমার নিরাপত্তার জন্য তোমাকে চলে যেতে হবে। যদি এই জনতা তোমাকে খুঁজে পায়, কোথাও তোমাকে ধরে ফেলে কিংবা সেখানে গুলি চলে, তাহলে অনেক মানুষ মারা যাবে। হয় তোমাকে এই হত্যার জন্য দায় দেবে, কিংবা যদি তোমাকে ধরে ফেলে তাহলে মেরে ফেলবে। তাই তোমার সবচেয়ে ভালো হবে দেশ ছেড়ে চলে যাও। এবং আমি তাকে চলে যেতে রাজি করিয়েছি। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে রয়েছেন। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি বাংলাদেশে কি ধরনের পরিস্থিতি তৈরি হয় তা দেখার জন্য অপেক্ষা করছেন। আপাতত তিনি ভারতে থাকবেন। শেখ হাসিনার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা ছিল কিনা জানতে চাইলে জয় বলেন, তাকে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, তাই তার একমাত্র গন্তব্য ছিল ভারত। তার জীবন বাঁচানো এবং তাকে অত্যন্ত সুরক্ষিত স্থানে নিয়ে যাওয়ার প্রধানমন্ত্রী মোদী সরকারকে ধন্যবাদ। তারা দ্রুত সাড়া দিয়েছে, তাই তিনি নিরাপদ আছেন। এছাড়া বিভিন্ন দেশে তার আশ্রয়ের আবেদন করার বিষয়ে যেসব প্রশ্ন উঠেছে তার সবগুলোই গুজব, এসব একেবারে মিথ্যে। তিনি কোথাও আশ্রয়ের জন্য আবেদন করেননি। ভারতের প্রতি তার বার্তা কি হবে জানতে চাইলে জয় নয়াদিল্লিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখার আহ্বান জানিয়ে বলেন, আমি আশা করব ভারত নিশ্চিত করবে যে 90 দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশের। শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না, বলছেন নূর। চলমান সংকট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদের একাংশ। বৈঠকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নাম পরিবর্তনের দাবি জানায় গণ অধিকার পরিষদ। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি দেশের এসপি ও সি সহ প্রশাসনের প্রয়োজনীয় পরিবর্তনের দাবি করেছে দলটির নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের নুরুল হক নূর বলেন, শেখ মুজিবুর রহমান সাবেক একজন জাতীয় নেতা ছিলেন, কাজেই তার প্রতি শ্রদ্ধা, নিবেদন বা কারো ভালোবাসা থাকতে পারে। কিন্তু এখন দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি ধানমন্ডিতে শো ডাউন করার প্রস্তুতি নেন, গোপালগঞ্জে আস্ফালন দেখানোর চেষ্টা করেন, তাতে এই দিকের ক্ষুব্ধ ছাত্র জনতা স্বাভাবিকভাবেই রাস্তার যে পরিস্থিতি আপনারা দেখেছেন, প্রাণ দিয়ে আপনারা ঘরে ফিরতে পারবেন না। শেখ হাসিনা দলের নেতাকর্মীদের কথা না ভেবে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি আরো বলেন, আপনাদের প্রধান নেত্রী পালিয়ে গিয়েছেন, সেই নেত্রীর ছেলে বলেছেন যে তিনি দলের কথা ভাবছেন না, তিনি তার মা পরিবারের কথা ভাবছেন। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো প্রকার নৈরাজ্য বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। নূর বলেন, একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, তাই কোনো প্রকার নৈরাজ্য করা দুঃসাহস আপনারা দেখাবেন না। আমরা চাই যারা আছেন ক্ষমা চেয়ে আপনারা ভালো হয়ে যান, শান্তি
শান্তিপূর্ণভাবে দেশে থাকেন। কোনো ধরনের বিশৃঙ্খলা করে থাকলে বিপ্লবী ছাত্র জনতার সরকার মিলে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনাদেরকে হুঁশিয়ার ও সাবধান করে দিতে চাই। তিনি আরো বলেন, আপনাদেরকে গত 4-5 বছর ধরে বলেছিলাম যে শেখ হাসিনা পালিয়ে যাবে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমানও হয়তো প্লেনের চাকা ধরে পালাতে পারবে, কিন্তু আপনাদেরকে এই দেশে থাকতে হবে। তাই আপনারা এমন কিছু কইরেন না যে ক্ষমতার পট পরিবর্তন হলে আপনাদের অবস্থা খারাপ হয়। আপনারা শোনেন নাই, এখনো জনগণ আপনাদেরকে পাইলে কি করবে আল্লাহ মাবুদ জানে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।